কোয়েল আবার বোধহয় একবার লালবাজারে গেলে ভালো হয়। একদমই, আমাদের প্রতিনিধি বিক্রম এবং সিজার মন্ডল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিক্রম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আবেশের মা এবং মামা তারা দুজনেই লালবাজারে ছিলেন, তুমি লাস্ট আমাদের জানিয়েছিলে, কি আপডেট পাচ্ছ? দেখো, আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে আবেশের মা এবং তার মামা লালবাজারের ডিডি বিল্ডিং এ রয়েছেন এবং যে সমস্ত তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যে কলকাতা পুলিশের হাতে এসছে, গোয়েন্দাদের হাতে এসছে, সেই সমস্ত তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ তাদেরকে দেখানো হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে। যাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে তাদেরকে সামনে বসানো রয়েছে, সামনে বসিয়ে তাদের সঙ্গে স্পষ্ট একটা বার্তা যাওয়ার চেষ্টা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। তবে যেমনটা আমি তোমায় জানাচ্ছিলাম, কিছু জায়গায় কিন্তু এখনো দ্বন্দ্ব থেকে যাচ্ছে। তার অন্যতম কারণ হলো পোস্টমর্টেমের প্রাইমারি রিপোর্ট এবং পুলিশের অবশেষে এসে একটা ইঙ্গিত দেওয়া। এখানে আমি সিদ্ধার্থ মন্ডলের কাছে আসবো, আমার সহকর্মী। সিদ্ধার্থ, একটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, যখন এই ঘটনা ঘটলো, ঘটার পরে আমরা দেখেছি যে সারা রাত হোমিসাইডের অফিসাররা ছিল, কলকাতা পুলিশের শীর্ষকর্তারা ছিল, সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, বারবার দেখা হয়েছে। 5 দিন লেগে গেল, তার পরের দিন হলো ময়নাতদন্ত, অটোপসি হলো। তারপরেও কেন পুলিশ সন্তুষ্ট করতে পারলো না অটোপসি সার্জনকে? যেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে আছে, পুলিশের কাছে লজিক্যাল কনক্লুশন আছে, তাও কেন অটোপসি সার্জনরা সন্তুষ্ট না হয়ে পিও ভিজিট করতে বাধ্য হলেন এবং যেই রিপোর্টটা দিলেন সেটাও ইনকনক্লুসিভ দিলেন? দেখো বিক্রম, তোমার এই বক্তব্যটা যথেষ্ট গুরুত্ব তাৎপর্যপূর্ণ, কিন্তু মূল সমস্যাটা কলকাতা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রাথমিকভাবে তারা ফরেন্সিক এক্সপার্ট এবং পিএম রিপোর্টের ওপর তারা ভরসা করেন, কিন্তু যখন পিএম ইনকনক্লুসিভ হলো তখন তারা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে তারা এগোনোর চেষ্টা করেন এবং পরপর যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তারা এখন পর্যন্ত পেয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে, যদিও পিএম ইনকনক্লুসিভ, ভিসেরা রিপোর্ট এখনো আসেনি, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ইঙ্গিতটা পাচ্ছেন যে এটা হয়তো কোনো খুন নয়। কারণ সব থেকে বড় কথা, খুনের জন্য একটা মোটিভ দরকার হয়, সেই মোটিভ এখানে নেই। যে যদি কেউ খুন করতো তাহলে তারা 100 ডায়ালে ফোন করতো না। ছাত্রীর কথা উঠে আসছিল, সেই ছাত্রীকে নিয়ে দুই বন্ধুর মধ্যে সাময়িক একটা বিবাদের কথা উঠে আসছিল, সেক্ষেত্রেও তো একটা মোটিভ থাকলেও থাকতে পারতো। দেখো, সেই মোটিভটা একটা খুনের পক্ষে যথেষ্ট জোরালো নয় বলে তদন্তকারীরা মনে করছেন এই বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। কারণ সেই যে ব্যবসায়ী পুত্র কথা বলা হচ্ছে, যাকে সন্দেহ করছেন আবেশের পরিবার, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে ছাত্রীকে ঘিরে এই রহস্য, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কমন ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মোটিভটা জোরালো বলে মনে হচ্ছে না। এবং ঘটনা পরম্পরা যেটা এবং যা যা করেছে বন্ধুরা তারপরে, অর্থাৎ 100 ডায়ালে ফোন করা, অমিত চৌধুরীকে ডাকা, তারপর ক্রমাগত অ্যাম্বুলেন্সে ফোন করা, এই সমস্ত কিছু মিলিয়ে তদন্তকারীরা মনে করছেন একটা বিরল একটা দুর্ঘটনা, যেটা প্রাথমিকভাবে ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। সেই কারণেই তারা অটোপসি সার্জনের উপর ভরসা করতে চাইছিলেন, কিন্তু সেখানেও যখন ইনকনক্লুসিভ হলো, তারা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পরপর একটা মালা গেঁথে তারা মনে করছেন যে এই জায়গাটা দুর্ঘটনা। আমরা যদি এটা ভুলে যাই যেটা খুন, আমরা যদি ধরে নিই এটা যদি একটা দুর্ঘটনাও যদি হয়, তাহলে সেক্ষেত্রে নেগলিজেন্স কি কোথাও আসছে? কারণ আমরা যদি ঘটনাক্রম দেখি তাহলে দেখা যাচ্ছে যে যেখানে এই ঘটনা ঘটলো সেই জায়গায় কিন্তু ব্লাডের সংখ্যা খুব কম, সেখানে কিন্তু রক্তক্ষরণ হয়নি। রক্তক্ষরণ হলো সেই জায়গায় যেখানে বডি পাওয়া গেল, এবং সেটাও দেখা গেল যে যেই বোতলের অংশ ভেতরে ঢুকেছিল সেই বোতলের অংশ বাইরে রয়েছে। চিকিৎসকের একাংশ বলছে যে ওই বোতলের অংশ খুলে ফেলার ফলেই কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যায়। এইখানেও কি কোথাও একটা নেগলিজেন্স আসছে? বিশেষ করে যে আমরা যদি টাইম স্প্যানটা দেখি, টাইম স্প্যানটাতে কি কোথাও একটা নেগলিজেন্স আসছে? দেখো, সেখানেও কিছু অসঙ্গতির জায়গা রয়েছে। যেমন প্রাথমিকভাবে মনে করা হয়েছিল 5:45 দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তার পরবর্তীতে যে বয়ানগুলো পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে 6টার কিছু আগে, অর্থাৎ কয়েক মিনিট আগে দুর্ঘটনা ঘটেছে। সেখানে 6:25 তাকে হসপিটালে মুভ করা হয়েছে, অর্থাৎ মাঝখানে অন্তত 25 থেকে 35 মিনিটের একটা গ্যাপ। এই জায়গায় একটা নেগলিজেন্সের প্রশ্ন অবশ্যই উঠে আসছে এবং সেই জায়গাটা তদন্তকারীরা মনে করছেন যেহেতু এরা প্রত্যেকেই কিশোর, তারা প্রথমে ভয় পেয়ে গেছিল, সেই জায়গা থেকে তারা সঙ্গে সঙ্গে সেখানে তো প্রচুর আবাসিক রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, অন্যান্য অ্যাসোসিয়েশন, আমরা জানি এটা বড় কমপ্লেক্স, এখানে একটা সোসাইটি রয়েছে, তারা কি করছিল? তাদের একটা তো দায়িত্ব থেকে যায়। একদমই ঠিক। কারণ যে জায়গাটা অমিত চৌধুরীর বক্তব্য, আমি তোমাকে আরেকবার বলবো, কারণ অমিত চৌধুরী যে লিখিত বয়ান দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে, সেখানে তিনি বলেছিলেন 6:10 তাকে তার গাড়ির চালক এই ঘটনা সম্পর্কে ইনফর্ম করে। কিন্তু পরবর্তীকালে যে বয়ান লিপিবদ্ধ হয়েছে বা অন্যান্যরা যা স্টেটমেন্ট দিয়েছে তাতে কিন্তু দেখা যায় তার আবেশের দুই বন্ধু কিন্তু তারা
তারা উঠে অমিত চৌধুরী এবং তার স্ত্রীকে ঘটনাটা জানিয়েছিল এবং সেটা 6:10 আগে। অর্থাৎ এইখানে একটা পার্থক্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে অমিত চৌধুরীর একটা ভূমিকা কিন্তু এসে যায়। তিনি আরেকটু প্রম্পট অ্যাকশন নিলে, তিনি যদি ওই কিশোরদের ওপর না ভরসা করে তিনি আরো আগে তিনি অ্যাম্বুলেন্সের জন্য ভরসা না করে নিজে গাড়ি নিয়ে বেরোতেন, তাহলে হয়তো বাঁচানো যেত। কারণ চিকিৎসকরা মনে করছেন যে 20 মিনিট অন্তত আগে যদি আনা যেত তাহলে হয়তো আবেশকে বাঁচানো যেত। বিক্রম, সিজা, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা তো আছোই লালবাজারে এই মুহূর্তে। আবেশের মা এবং মামা দুজনেই লালবাজারে রয়েছেন। ডিসি, ডিডি তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এটা একেবারেই একটা দুর্ঘটনা, কিন্তু ভিজেরা রিপোর্টের জন্য ফাইনাল মতামত এখনো পর্যন্ত পুলিশ সামনে আনেনি। বোতল ভাঙা কাঁচ ঢুকে যায় আবেশের অ্যাক্সিলারি আর্টারিতে। আমরা বিভিন্নভাবে আপনাদের গ্রাফিক্যালি সেই প্রেজেন্টেশন দিয়েছি কিভাবে তা সম্ভব। এতেই প্রচুর রক্তপাত হয় এবং মৃত্যু হয় আবেশের। কিন্তু হাসপাতালে আবেশের শরীরে কাচের টুকরো মেলেনি, মিলেছে ঘটনাস্থলে। প্রশ্ন, কাচের টুকরো তাহলে বের করলো কে? ময়নাতদন্তের রিপোর্ট বলছে বেসামাল হয়ে সেদিন অসমান ঢালু জায়গায় পড়ে যায় আবেশ। বা বগলে থাকা বোতল পড়ে ভেঙে যায়। বোতলের ভাঙার টুকরো অ্যাক্সিলারি আর্টারি ভেদ করে গভীরভাবে ঢুকে যায় আবেশের শরীরে। রহস্যের শুরু ঠিক এই জায়গাটাতেই। হাসপাতালের চিকিৎসকরা আবেশের বগলের ক্ষতে কাঁচের টুকরো পাননি। বোতলের কাঁচ অ্যাক্সিলারি আর্টারি ভেদ করে ঢুকে থাকলে তা সেখানেই আটকে থাকার কথা, কিন্তু আবেশের ক্ষেত্রে তা ছিল না। রক্তমাখা কাঁচের ওই টুকরো উল্টে পড়েছিল ঘটনাস্থলেই। নিজে থেকে কাঁচের টুকরো ক্ষতস্থান থেকে বেরিয়ে আসাও কার্যত অসম্ভব। পুলিশের দাবি, সেদিন আবেশের ক্ষতস্থান থেকে কাঁচের টুকরো বের করা হয়েছিল। চিকিৎসকরা বলছেন, কাঁচের টুকরো বের করার জেরেই আবেশের শরীর থেকে হু করে বেরোতে শুরু করে রক্ত, আর এতেই ত্বরান্বিত হয় মৃত্যু। ঢোকার সময় ওটা সেফ আর্টারির পাশ দিয়ে গিয়ে মাসলের কাছে গিয়ে ঢুকে গিয়ে লজ করেছিল, মাসল টাসল কেটেছে। সেখানে হয়তো খুব কম ব্লিডিং হচ্ছিল বা সেরকম সিভিয়ার ব্লিডিং হচ্ছিল না, কিন্তু উইথড্র করার সময় আবার টানার সময়, বিকজ এটা গ্লাস, ব্রোকেন গ্লাস খুব সাফ জিনিস, উইথড্র করার সময় এমনও হতে পারে যে উইথড্র করার সময়ই যে আর্টারিটা ছিল সেটা কিন্তু কেটে, মেজর আর্টারি কিন্তু কেটে গেছে। তখন কিন্তু সিভিয়ার টোরেন্সিয়াল ব্লিড হয়, কারণ যদি হয় আর্টারি বা মেজর আর্টারি ওরকম জায়গায় যেটা কাটেনি আগে, সেটা যদি কাটে আর তখন সামলানো যায় না। টেনে বের করার সময় যারা করেছেন তারা লোক কীরমভাবে করেছেন হতে পারে না বলে তো বিজ্ঞানী কিছু হয় না, এভরিথিং ইজ পসিবল। আর ঠিক এই জায়গাটাই আরো বেশি করে ভাবাচ্ছে তদন্তকারীদের। উঠছে একাধিক প্রশ্ন। আবেশের শরীর থেকে ওই কাঁচের টুকরো কে বের করলো? পরিকল্পিতভাবেই কি কাঁচের টুকরো বের করা হয়, নাকি না বুঝেই তা করা হয়েছিল? সানি পার্কের আনাচ কানাচে এখনো ছড়িয়ে এমন অজস্র মিসিং লিংক। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। 25 মিনিট, প্রায় 25 মিনিট অবহেলায় পড়েছিল রক্তাক্ত আবেশ, আর ওই সময়টাই নিশ্চিত করে দেয় তার মৃত্যু। দাবি চিকিৎসকদের। তারা বলছেন, বন্ধু ও বাকিদের দায়িত্ব জ্ঞানহীনতাই কেড়ে নিয়েছে বছর 17 কিশোরের প্রাণ। ডিলে না হলে কি ওকে বাঁচানো সম্ভব হতো? ডিলেটা হয়ে গেছিল তো বোধহয় বাঁচানো যেত। ডিলেটা হলো কেন, কার জন্য? অ্যাম্বুলেন্সের ওয়েট করতে গিয়ে। আমরা অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছিলাম, অ্যাম্বুলেন্স আসতে পারেনি, লাস্ট মোমেন্টে ওকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। দেরি হয়ে গিয়েছিল। রক্তাক্ত আবেশকে হাসপাতালে নিয়ে যেতে সত্যি দেরি হয়ে গিয়েছিল। ঘটনাক্রম বলছে, আহত হওয়া ও আবেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার মধ্যেই পার হয়ে গিয়েছিল প্রায় 50টা মিনিট। বন্ধুদের বয়ান অনুযায়ী আবেশ আহত হয় 5:45 থেকে 6টার মধ্যে। 6:10 অমিতবাবুর গাড়ির চালক তাকে ঘটনার কথা জানায়। 6:25 আবেশকে গাড়িতে তুলে আমরি রওনা দেন অমিত চৌধুরী। 6:37 রক্তাক্ত আবেশকে নিয়ে আমরি পৌঁছন তিনি। 6:50 আবেশ দাশগুপ্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘড়ি বলছে শনিবার 5:45 থেকে 6:10, অর্থাৎ প্রথম 25 মিনিট আবেশ রক্তাক্ত অবস্থায় পার্কিং লটের কাছেই পড়েছিল। পুরো সময়টা ধরে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায়। আর্টারি যদি কেটে যায়, এত তাড়াতাড়ি ব্লিডিং হয়, সে কিন্তু খুব 5 মিনিটের মধ্যেই সে কিন্তু একদম শকে চলে যায়। শক অবস্থায় যদি আরও 5-10 মিনিট থাকে, তখন কিন্তু সে কিন্তু ইরিভার্সেবল স্টেজে চলে যায়, যেখানে ব্রেন ড্যামেজ হয়ে যায় আর তাকে বাঁচানো যায় না। সেখানে কিন্তু 15 মিনিটস মনে হয় খুব ক্রিটিক্যাল টাইম। শরীরে যে পরিমাণ রক্ত থাকে তার 1/3 অংশ যদি কোনো একটা এপিসোডে একটা ঘটনায় বেরিয়ে যায় তাহলে তার অ্যাকিউট হাইপোভলিমিক শক হয়ে মৃত্যু হতে পারে। অ্যাক্সিলারি আর্টারি একটা মেজর আর্টারি, কাটলে ওই মোটামুটি কল থেকে জলের মতোই রক্ত বেরোনোর কথা। তাহলে 1.5 লিটার মানে কতটুকু আপনি চিন্তা করুন।
কিন্তু কেন আবেশের সঙ্গে সেদিন 16 জন বন্ধু থাকা সত্ত্বেও কেন অবহেলায় পড়ে রইল সে? আবেশ আহত হওয়ার পরই কেন আবাসনের অন্য কাউকে ঘটনার কথা জানালো না তার বন্ধুরা? প্রথম 25 মিনিট বন্ধুরা কি করলো? বন্ধুদের দাবি, ঘটনার পরে সেদিন অ্যাম্বুলেন্সে ফোন করে তারা। অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় ট্যাক্সি ডাকার চেষ্টা হয়, কিন্তু তাতেও কি দায় এড়ানো যায়? সেদিন আবেশের বন্ধুদের মধ্যে অন্তত একজনের কাছে গাড়ি ছিল। মাকে হাসপাতালে দেখতে যাওয়ার নাম করে যে বেরিয়ে যায়। আবেশকে রক্তাক্ত অবস্থায় ফেলে সেই বন্ধু আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল কেন? সে সময় বাকিরা তাকে বাধা দিল না কেন? গাফিলতির জায়গা আরো আছে। প্রায় 20-25 মিনিট ধরে আবেশ রক্তাক্ত অবস্থায় লনে পড়ে রইল। ফ্ল্যাটের কারণ নজরে পড়ল না কেন? নিরাপত্তা রক্ষীদের বয়ান অনুযায়ী অনেকেই আবেশকে পড়ে থাকতে দেখেন, তারা সাহায্যে এগিয়ে এলেন না কেন? বন্ধু বা নিরাপত্তা রক্ষী রায় নয়, অবহেলার অভিযোগ এড়াতে পারছেন না অমিত চৌধুরীও। পুলিশের দাবি অনুযায়ী ড্রাইভারের কাছে খবর পাওয়ার পর পার্কিং লটে পৌঁছন অমিত চৌধুরী। তিনি অ্যাম্বুলেন্সে ফোন করেন, কিন্তু নিজের গাড়ি থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্সের জন্য কেন অপেক্ষা করলেন তিনি? কেন রক্তাক্ত আবেশকে নিজের গাড়িতে তুলে নিয়ে হাসপাতাল পৌঁছলেন না? এ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি অমিত চৌধুরী। 24 ঘন্টাতে অমিতবাবু জানিয়েছেন, সেদিনের ঘটনা নিয়ে নতুন করে কিছু বলতে চান না তিনি। দায় জারি হোক, একটা বিষয় নিশ্চিত, সবাই আরেকটু তৎপর হলে এভাবে বেঘরে মরতে হতো না বছর 17 ছেলেটাকে। 24 ঘন্টা।